প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা স্কুলের বইতে পড়েছি ছোটবেলায়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবি কামিনী রায়ের কবিতা। সেই মানব সেবাই হচ্ছে একটা আসল ধর্ম, এবং সেই উদ্দেশ্যে যে আজ থেকে প্রায় ৭৭ বছর আগে স্বামী স্বরূপানন্দ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে অযাচক আশ্রম গড়ে তোলেন, এবং সেই আশ্রমের মধ্য দিয়ে মানুষের কল্যাণে, স্থানীয় মানুষের কল্যাণে নানা কর্মসূচি রয়েছে। এবং আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে এমন একজন মানুষকে, ত্যাগী মানুষকে, যিনি ওই আশ্রমের অধ্যক্ষ এবং যিনি এমবিবিএস পাশ করে নিজেকে উৎসর্গ করেছেন মানুষের সেবায় এবং দিনের পর দিন বিনে পয়সায় রোগী দেখে যাচ্ছেন। সেই আমাদের আজকের অতিথি ডাক্তার মানবেন্দ্রনাথ সরকার, যিনি স্থানীয়ভাবে যুগল ব্রহ্মচারী হিসেবে বেশি পরিচিত। মানবেন্দ্র বাবু, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আমি প্রথমেই জানতে চাই, আপনি কিভাবে এই অযাচক আশ্রমের প্রতি আকৃষ্ট হলেন? আমি ছোটবেলাতে, একেবারে ছোটবেলায় আমি আমার মাকে হারাই। আচ্ছা। তখন আমি ক্লাস 4-এর ছাত্র। আমার বাবা, তিনি একাধারে আমার পিতা, মাতা এবং বন্ধু ছিলেন। তার মাধ্যমে আমরা আমাদের গুরুদেবের বিষয়ে জানতে পারি, এবং সেই ছোটবেলা থেকেই বাবা আমাকে উদ্বুদ্ধ করেছিলেন যে গেট ইউরসেলফ প্রিপেয়ার টু জয়েন এ মিশন। তখন সম্ভবত আমি ক্লাস 6 কি 7-এর ছাত্র। সেই কথাটাই আমার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে রইল। একটু বড় হলাম, গুরুদেবের বিভিন্ন লেখা, যিনি একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন, একাধারে সাহিত্যিক, কবি, অসাম্প্রদায়িকতার প্রমূর্ত বিগ্রহ এবং মানব সেবার জ্বলন্ত প্রমাণ, চরিত্র গঠন আন্দোলনের কর্মক্ষেত্র ছিল এই মুরাদনগরে। কিছুদিন তিনি মুরাদনগরকে কেন্দ্র করে কাজ করেছিলেন। তার জন্ম হলো চাঁদপুরে, এবং তিনি 1914 ইংরেজিতে, যখন তিনি যুবক ছিলেন, সেই সময় তিনি সুনির্দিষ্টভাবে উপলব্ধি করেছিলেন যে একটা ভয়ানক দুর্দিন আসছে দেশে। যদিও তখন প্রতিভা রেনেসা চলছে ভারতবর্ষে, তিনি তার সাধন লব্ধ প্রজ্ঞায় উপলব্ধি করেছিলেন যে চরিত্রের বিষয়ে যদি মানুষকে সচেতন করা না যায়, তবে এই দেশের এই সৌন্দর্যটা টিকে থাকবে না। এই কৃষ্টি, এই সভ্যতা কিছুই টিকে থাকবে না। সেই জন্য তিনি চরিত্র গঠন আন্দোলন সৃষ্টি করেন 1914 ইংরেজিতে। এটা তো অনেক আগেকার কথা, কিন্তু আমার ব্যাপারটা হলো এই, তিনি মানুষকে ভালোবাসার জন্য যে কথাগুলো লিখেছিলেন, কাজ করেছিলেন ঘরে ঘরে গিয়ে, তার ছিটেফুটে দু চারটে কথা আমাকে ছোটবেলাতে খুব উদ্বুদ্ধ করে। যেমন তার একটি কথা, বাঁচো সকলের তরে সীমাহীন কাল ধরে। নিশ্চয়ই সেটা আমাকে খুব ভাবে লেগেছে আমার মনে। তারপরে লাভ ফর অল, গ্রেট এন্ড স্মল, অল ফর ইজ ফর অল। আর একটু যখন বড় হলাম, যেহেতু মাকে হারিয়েছি, একটু মনে একটু দুঃখ ছিল। তখনই গুরুদেবের কিছু কিছু কথা, যে আমরা কেন জন্মগ্রহণ করি, মানুষ যখন জন্মগ্রহণ করে মায়ের রক্তে স্নান করে আসে। তিনি কবিতা লিখলেন, দিয়ে দেবার তোরে তো এই জীবন পেয়েছি, রক্ত দেব বলে মায়ের রক্তে নিয়েছি। কি সুন্দর কথা। এই যে কথাগুলো, এগুলো আমার জীবনে গেঁথে গেল। এবং যখনই বড় হয়েছি, বাবার কাছ থেকে প্রেরণা পেয়েছি, গুরুদেবের সান্নিধ্যে এসেছি, তার বিশাল সাহিত্য পড়েছি, চরিত্র গঠন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। তখন আপনি কখন ঠিক করলেন যে আপনি ডাক্তার হয়েই মানব সেবা করবেন? না, ডাক্তারি হওয়াটা আমার জীবনের একটা দ্বিতীয় ঘটনা। আচ্ছা। প্রথম ঘটনা হচ্ছে ওই যে বাবা বললেন যে মানুষকে সেবা দেওয়ার জন্য তৈরি হও, সেইভাবেই তৈরি হচ্ছিলাম।
সেইভাবেই তৈরি হয়েছি। ঘটনাচক্রে ডাক্তার হয়ে গেছি। ডাক্তার হয়ে যাওয়ার পরে তো একটা সুবিধা হয়েছে, কারণ মাঝখানে মুক্তিযুদ্ধের একমতো একটা ঘটনা ঘটে গেল, যেটা আমাদের সাধারণ বাঙালিদের জীবন অর্থনৈতিক বিপর্যয় নিয়ে এসেছিল। আমরাও আমাদের সেই সময়কার একমাত্র অর্থ উপার্জনক্ষম ব্যক্তিত্ব আমার পিতাকে হারিয়েছি সেই যুদ্ধে। আসলে ঠাকুরই যোগাযোগ করে দিলেন যে ডাক্তার হওয়াতে আমার পরিবারের ফাইন্যান্সিয়াল প্রবলেম গুলো খুব সহজে আমি মিটিয়ে ফেলতে পারি। এবং যখন দেখলাম যে আমার পরিবারের প্রয়োজনটা মিটে গেছে, তখন আমি পার্মানেন্টলি আশ্রমে জয়েন করি 1984-এ। আচ্ছা, সেই থেকে আশ্রমটিকে একটি আদর্শ জনসেবামূলক প্রতিষ্ঠানে, এবং সাথে সাথে কতগুলো বিষয় আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমাদের যে আশ্রমটা, এটার নাম অযাচক আশ্রম, যে যাচনা করে না। আমি সমাজসেবা করব বা ধর্ম পালন করব, কোনো ভালো কাজ করব, অনেকেই করেন, এবং সেজন্য অর্থের যে প্রয়োজন এটা নিয়ে যাচনাও করেন, এটা ভালো। কিন্তু গুরুদেব বললেন যে না, এই ভালো প্রোগ্রাম নিয়ে প্রতারণা তো কম হয়নি, অন্তত একটা প্রতিষ্ঠান থাকুক যে কাজ কম করুক, কিন্তু কোনোভাবেই প্রতারণার সঙ্গে যুক্ত থাকবে না। এই জন্য তিনি আমাদেরকে অভিক্ষা দিলেন এবং প্রতিষ্ঠানের নাম রাখলেন অযাচক আশ্রম। তো অযাচক আশ্রমের আমাদের অনেকগুলো কাজ, আধ্যাত্মিক কাজ বা চরিত্র গঠন কাজের একটা অংশ হচ্ছে আমাদের এই যে অলসকে কর্মঠ করো। গুরুদেব বিশ্বাস করতেন যে এই দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আলস্য, এবং তিনি বলেছেন আলস্যই তোমাকে ভিক্ষুক করিবে। অলসকে কর্মঠ করো, বেকারকে কাজ দাও, চিন্তাহীনের মনে চিন্তার ফোয়ারা ফোটাও, দুশ্চিন্তাগ্রস্তের মনে সুচিন্তার প্রবাহিত করো। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আমি একটা যদি আপনার কর্মক্ষেত্রের মধ্যে ফিরে আসি, চিকিৎসা শাস্ত্রে, যে আমি পত্রিকায় দেখেছি যে আপনি প্রায় পর্যন্ত 3 লাখ রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করেছেন। আপনার এই দৈনন্দিন কর্মসূচি বলুন তো, যে চিকিৎসার ক্ষেত্রে আসলে আশ্রমে যখন আসি এখন হাসি পায়। প্রথম ভেবেছিলাম অজপাড়াগাঁয়ে যাচ্ছি, মাত্র 600টা প্রেসক্রিপশনের নিয়ে গেছিলেন, পাতা আর কি, প্যাড না, একেবারে পাতাই 600টা ছিল, হয়তো 5-6টা এরকম হবে। ভেবেছিলাম যে কৃষি হতে আরম্ভ করে মানুষকে কাজ দেওয়ার বিষয়গুলোতে সময় যাবে, কিন্তু দেখলাম যে অভাবিত ভাবে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি একজন সাধারণ MBBS ডাক্তার হওয়া সত্ত্বেও আমি সাধারণ মানুষের এত ভালোবাসা পেয়েছি যে খুব ব্যস্ত হয়ে পড়লাম। এখন আমাকে সাধারণত গড়ে 8 থেকে 10 ঘন্টা রোগী দেখার কাজে ব্যস্ত থাকতে হয়। সবচেয়ে বড় কথা যেটা, মানুষ ডাক্তারদের কাছে একটা সহানুভূতির কথা শুনতে চায়, একটা সহমর্মিতা চায়। আসলে তো মানুষকে ভালো করতে পারে। চিকিৎসার ক্ষেত্রে ঈশ্বর যা করেন সেটাই তো মূল কথা। কিন্তু আমি চেষ্টা করি মানুষকে অন্তত সহমর্মিতা জানাতে। এবং আপনারা তো অনেক ক্ষেত্রে গরিব রোগীকে ওষুধও দিয়ে থাকেন। হ্যাঁ, আমরা এই পর্যন্ত আমাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও 10 লক্ষ টাকার বেশি মূল্যের ঔষধ আমরা বিতরণ করি। এই যে যারা রোগী আসে, তাদের কেউ কেউ হয়তো একটু অবস্থাপন্ন, তারা কি আপনাদেরকে কিছু অর্থ দেন ফিজ হিসেবে? ঠিক নয়। আশ্রমের কর্মকাণ্ডে আসলে তো সমাজটা এমন হয়ে গেছে, না চাইলে কেউ দিতে চায় না। অযাচকার হবে না। তবে আমরা টিকে আছি এখনো। আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কয়েক হাজার ভ্রাতা ভগ্নীরা আছেন যারা বিভিন্ন ভাবে সহায়তা করেন। সেটাই হচ্ছে আপনাদের অর্থের মূল উৎস, যে দিয়ে এই দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিতে পারেন। তো একটা আছে যে বনায়ন আছে, বনায়ন কর্মসূচিটা কি আপনাদের সেখানে? আমরা কৃষি নির্ভর আশ্রম। আমাদের আশ্রমের একটা মৌলিক বিষয় হচ্ছে
আমাদের অন্তবাসীদেরকে নিজের আহারে ওটা নিজেদেরকে উৎপাদন করতে হবে। আচ্ছা, এই জন্য আমরা কৃষি ক্ষেত্রের উপরে খুব জোর দিয়ে থাকি। আমাদের ওই অঞ্চলে মানে মুরাদনগর অঞ্চলে ধান চাষ ছাড়া তেমন চাষ আগে ছিল না। আমরা বিভিন্ন ধরনের সবজি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কৃষি, সেটার উপরে আমরা বলতে গেলে গবেষণা করেছি। এর ফলে সঙ্গে সঙ্গে একটা কাজ হয়েছে, সেটা হলো কিছু লোককে আমরা কর্মসংস্থান করতে পেরেছি। এইভাবে আমরা এটা কি আপনাদের এই আশ্রমের জমিতে না বাইরেও? আশ্রমের জমি। আচ্ছা, আশ্রমের জমি। কতটুকু জমি আছে আশ্রম? আমাদের মোট জমি প্রায় 4 একর। এটাকে আমরা খুব প্ল্যানফুলি চাষ করে থাকি। তার মধ্যে 1 একর প্রায় জায়গার উপরে আমাদের সেগুন বাগান ছিল, যে ক্রপটা আমরা নিয়ে আমরা এখন এই গৃহায়নে সেটা কাজে লাগাতে পেরেছি। তার মধ্যেই এরকম কৃষিটা হচ্ছে আমাদের একদিকে আশ্রমের আহারীয় পরিচয় মানে নির্বাহ, একই সঙ্গে কর্মসংস্থান। আর আমাদের আশ্রমের অন্যতম কাজ হচ্ছে আমরা কিছু অতি দরিদ্র ছাত্রছাত্রী, বিশেষ করে পশ্চাৎপদ অঞ্চল পাহাড়িদের মধ্যে থেকে কিছু ছাত্র পড়াই। আচ্ছা, তারা আমাদের এখানে 3, 4, 5-এ আসে। কেউ কেউ কলেজ লেভেলে গিয়ে, কেউ গ্রাজুয়েশন নেওয়ার পরে আবার চলে যায়। এরকম একটা ছোটখাটো প্রকল্প আমাদের আছে। এটা কি আপনারা যারা স্কুলের ছাত্র তাদেরকে আলাদা পড়ান, না আপনাদের এখানে একটা স্ট্রাকচার্ড স্কুল আছে? না, আমাদের এখানে কোনো স্ট্রাকচার স্কুল নাই। আমাদের এখানে থেকে তারা স্থানীয় স্কুলগুলোতে পড়ে থাকে। তো ওরা যখন নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় চলে আসে, ওরা চলে যায় তাদের অঞ্চলে। এইভাবে আমাদের এরকম একটা প্রজেক্ট আছে। আর এলাকার যারা স্বল্প শিক্ষিত তাদের জন্য আমরা একটা, এবং কিছু মহিলাদের জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, একটা কুটির শিল্প। সেখানে আমরা মোমবাতি, ধূপশলা এগুলি তৈরির একটা প্রজেক্ট আছে। সেখানে এই স্বল্প শিক্ষিত বেকার ছেলেগুলো এরকম প্রায়, এটার বিক্রির ব্যবস্থা আপনারাই করেন? এটা এই প্রক্রিয়াতে মোটামুটি 50 থেকে 60টি পরিবার বেঁচে আছে। আপনাদের এখানে পূর্ণকালীন কর্মীর সংখ্যা কিরকম আশ্রমে? পূর্ণকালীন কর্মীদের মধ্যে আমাদের 2টি ভাগ। একটা হচ্ছে যারা সেবাব্রত গ্রহণ করে এসছে, নন পেইড পার্সন, এরকম আমরা 5 জন আছি। আর পেইড পার্সন আছে আরো 20 জনের মতো। আমি নিশ্চিত যে আপনারা যে কাজটা করছেন, আপনার ব্যক্তিগত একটা সাংঘাতিক আত্মতৃপ্তি আছে যে আপনি চোখের সামনে দেখছেন যে মানুষের সেবা করছেন। এর দ্বারা কি আপনি মনে করেন যে আরো অনেক মানুষকে উদ্বুদ্ধ করতে পারছেন? উদ্বুদ্ধ নিশ্চয়ই করতে পারছি, কিন্তু ব্যাপারটা হলো আমাদের সমাজের ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে যে কোনো ভাবকে যদি সমাজের মধ্যে স্থায়ী করতে হয়, এটা একটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। আজকে এটা খুব আনন্দের বিষয়। আমি তো 25 বছর যাবত এখানে আছি, কিন্তু আমরা প্রচার বিমুখ প্রতিষ্ঠান। কিন্তু আজকে বিভিন্ন মিডিয়ারা, যেমন আপনারা আজকে আমাদের এখানে ডেকেছেন, আমাদের বিশ্বাস যে এতদিন পর্যন্ত আমরা গ্রামাঞ্চলে যেটা করেছি, যেটা ম্যান টু ম্যান হয়তো প্রচারিত হয়েছে সীমিত আকারে, আজকে একটা স্বীকৃত মাধ্যমে যদি একটু প্রচারিত হয়, এর দ্বারা আমার মতো অনেক ডাক্তার বন্ধুরা সাহস পাবে। অনেকের ইচ্ছে আছে, কিন্তু এই প্রচন্ড প্রতিকূল পারিপার্শ্বিকতাকে যে জয় করা যায়, এই দৃষ্টান্তটি যদি না দেখে তবে সম্ভব তো হবে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের ধরুন গ্রামে চিকিৎসকের খুবই প্রয়োজন, এবং আমরা দেখি যে গ্রামে চিকিৎসকদের যদি সরকারি চাকরি হন, বদলি করলে তারা সহজে গ্রামে যেতে চান না। সেটা আমরা বুঝি যে স্বাভাবিকভাবে, কিন্তু আমরা কামনা করি যে যারা চিকিৎসাকে পেশা হিসেবে নেবেন, তারা এটা কেবলমাত্র পেশা বা ব্যবসা হিসেবে নয়, এটার মধ্যে একটা মানব সেবার ব্যাপার আছে। আপনার কি ধারণা? সুনিশ্চিত। তো ব্যাপারটা হলো, এই বিষয়ে আমি মনে করি ছাত্রাবস্থা থেকেই একটা শিক্ষা দেয়া প্রয়োজন। কারণ আমার যদি মন মানসিকতাটা এরকম ভাবে হয়, আমি ডাক্তার হব নিজে বড়লোক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার পরে আপনি আমার কাছ থেকে একটা বেটার
প্রতিশ্রুতি বা কার্যক্রম প্রত্যাশা করতে পারে। সেই জন্য আমার তো মনে হয় যে আপনার কথার সূত্র ধরে যে এমবিবিএস কোর্সের মধ্যেই এরকম একটা জিনিস থাকা দরকার, যে তাকে উদ্বুদ্ধ করার জন্য। নিশ্চয়ই চরিত্র গঠন বিষয়টা, এবং চরিত্র মানে যে প্রকৃত চরিত্র মানে হলো মানুষের সঙ্গে একাত্ম হওয়া, এবং এই একাত্ম হওয়ার সুযোগটা কিন্তু চিকিৎসকদেরই সবচেয়ে বেশি আছে। কাজে এই বিষয়গুলো যদি আমরা আমাদের ডাক্তার বন্ধুদেরকে, বিশেষ করে ছাত্রাবস্থায় যদি তাদের কাছে এটা তুলে ধরতে পারি, এটা তাদের জীবনে কাজ করবে। কারণ অর্থের প্রতিযোগিতায় আমরা সবার আগে যেতে পারবো না, কিন্তু ভালোবাসার প্রতিযোগিতায় আমি জগতের সবচেয়ে আগের মানুষটি হতে পারি। ইস্টার্ন জোনের যদি আমরা চিকিৎসকদের ইতিহাসটা দেখি, আমাদের এখানে আগে কারা চিকিৎসা করতেন? যারা সাধু, যারা পীর, যারা দরবেশ। মানুষ অসুস্থ হয়েছে, তাদের কাছে গেছেন। ছেলেটা অসুস্থ হয়ে তাকে নিয়ে গেছেন, সেখান থেকে চিকিৎসাও পেয়েছে, মানসিক প্রশান্তিও পেয়েছে। বিনিময়ে কিন্তু তারা কিছু নেননি। এরপরে যদি আসেন, কারো চিকিৎসা করত জমিদার শ্রেণী কিংবা সেই শ্রেণীর লোকজন যাদেরকে চিকিৎসা করে সংসার চালাতে হবে না, তারা করত। অর্থাৎ বিনিময়ে কিছু পাবো চিকিৎসার জন্য, এটি তখনও প্রাধান্য ছিল না। আমি প্রথম দিককার কথাও বললাম, মাঝখানের দিকটাও বললাম। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, যে জীবিকা হিসেবে 100% চিকিৎসা বিজ্ঞানকে গ্রহণ করা, এটা অন্তত এই প্রাচ্যের আদর্শের অনুকূল নয়। কাজেই প্রাচ্যের ঐতিহ্য যদি আমাদেরকে ধরে রাখতে হয়, আমাদের অবশ্যই চিকিৎসার সঙ্গে সেবা এবং চরিত্রের বিষয়টা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি তো পল্লী অঞ্চলে বসবাস করেন। আমাদের দেশে সরকারি আয়োজনে সরকার স্বাস্থ্য খাতে প্রচুর টাকা খরচ করে এবং চেষ্টা করে বিভিন্ন জায়গায় যতটা সম্ভব হাসপাতাল প্রতিষ্ঠা করা, ক্লিনিকের, এবং অনেক স্বাস্থ্যকর্মী আছে যারা উদয়াস্ত পরিশ্রম করেন। এই সরকারি ব্যবস্থার মধ্যে যদি দু একটা কথা বলতে বলা হয়, যে এটা পরামর্শ আপনার এই অবস্থার পরিবর্তনের জন্য কি হতে পারে সেটা? যেমন আমি মনে করি কতগুলো মডেল আপনার রুরাল হেলথ আসতে হবে। যেমন আমার একটা স্বপ্ন ছিল, আমি একটা সমন্বিত পল্লী চিকিৎসা কেন্দ্র গড়ে তুলব। আচ্ছা, মডেল রুরাল হেলথ সেন্টার যদি করতে পারি, একটা আরেকটাকে উদ্বুদ্ধ করবে এবং অনেক কম খরচে যদি আমরা ডিপেন্ডেবল পার্সন পাই, ডেডিকেটেড পার্সন পাই, তবে সেই ক্ষেত্রে এর মাধ্যমে আমরা এই সেবাটাকে অনেক কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং যতদিন পর্যন্ত এই রুরাল হেলথ সেন্টার গুলো গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত চিকিৎসাকে গ্রাসরুট লেভেলে নেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই। ডাক্তার মানবেন্দ্রনাথ সরকার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মতো মানুষ আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে এসছেন, এবং আপনি যে কাজ করছেন সেটা শুধুমাত্র ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। আপনারা পুরো জীবনটা উৎসর্গ করেছেন মানুষের সেবায়, এবং সেজন্য আপনাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এটা আপনাদের দিক থেকে বলছেন, কিন্তু আসলে ঈশ্বরের ইচ্ছায় পিতামাতার মাধ্যমে এই দেহটা পেয়েছি। সমাজ আমাকে ডাক্তার বানিয়েছে, আবার সমাজে আমাকে সেবা দেওয়ার সুযোগ দিচ্ছে। এখানে কিন্তু আমার দেওয়াটা বড় নয়, সমাজ যে গ্রহণ করছে এটাই বড়। এর জন্য একেবারে আমৃত্যু আমার কৃতজ্ঞতা সমাজের প্রতি থাকবে। ধন্যবাদ। সুধী দর্শক, এই কথাটা যেন আমরা মনে রাখি। ডাক্তার সরকার যেভাবে বললেন যে সমাজ আমাকে ডাক্তার বানিয়েছে এবং সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সুতরাং আমরা অনেক সময় চাই, মনে করি এবং বলি, অনুযোগ করি যে আমরা কি পেলাম, কিন্তু আমি কি দিলাম সেইটা আমরা প্রশ্ন করি না। আজকে যেটা আবার বারবার এই একই কথা উঠে আসছে, যে আমার নিজে ভালো মতো বেঁচে থাকার মধ্যে কোনো অর্থ নাই,
আমার পরার্থে যদি আমি জীবনটা উৎসর্গ করতে পারি, মানুষের উপকার করতে পারি, কল্যাণ করতে পারি, চারদিকের মানুষের যদি ভালো থাকে, তবেই তো আমার বেঁচে থাকার সার্থকতা। এদের মতো মানুষ যে পুরো জীবনটা উৎসর্গ করেছেন মানুষের সেবায়, আমরা হয়তো অতটা পারবো না করতে, কিন্তু কিছুটা তো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এসব মানুষের সেবার দেখে। এবং যারা বিত্তশালী আছেন তারা এসব প্রতিষ্ঠানকে সামান্য অর্থ সহায়তা করতে পারেন, যাতে করে এদের এই যে গরিব মানুষের জন্য স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন সেটা যাতে অব্যাহত রাখতে পারেন। সেই জন্য আমরা মনে করি সমাজের যারা সঙ্গতিপূর্ণ মানুষ আছেন তাদের একটা দায়িত্ব আছে এদের সাহায্যে এগিয়ে আসার। আজকে চেনা জানা অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা বলেই শেষ করতে চাই, সেটি হচ্ছে মানুষের কল্যাণ যেন আমাদের প্রধান লক্ষ্য হয়, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। শুভরাত্রি, ভালো থাকবেন। আগামী 15 মে হতে